নমস্কার। ঘুম আসার গল্পে আজকে আপনাদের আবার স্বাগত জানাই। আজকে শুরু করছি ময়ূরাক্ষী গল্পের ৩য় পর্ব। শুনতে থাকুন ময়ূরাক্ষী। রিঙ্কি নিচে নামার সঙ্গে সঙ্গে কলিং বেল বাজল। আমার মনটাই অন্যরকম হয়ে গেল। ঝড় বৃষ্টির মধ্যে দেখা হোক দুজনের, দীর্ঘস্থায়ী হোক এই মুহূর্ত। রিঙ্কি দরজা খুলেছে। না জানি তার কেমন লাগছে। আমি বাদলের ঘরে ঢুকে শুয়ে পড়লাম। নদীটাকে আনা যায় কি না দেখা যাক। যদি আনতে পারি ওদের দুইজনকে কিছুক্ষণের জন্য এই নদী ব্যবহার করতে দেব। হিমু ভাই, তুই এখনো জেগে আছিস? আমার রাতে ঘুম হয় না। বলিস কি? ঘুমের ওষুধ খাই, তাতেও লাভ হয় না। 10 মিলিগ্রাম করে ফ্রিজিয়াম। আজ খেয়েছিস? না, আজ সারা রাত তোমার সঙ্গে গল্প করব। গল্প করতে ইচ্ছা করছে না। আয় তোকে ঘুম পাড়িয়ে দিই। ঘুমোতে ইচ্ছা করছে না। আজ ঘুমিয়ে থাক, কাল গল্প করব। ঘুম আসবে না। বললাম ঘুম এনে দিচ্ছি। নাকি তুই আমার কথা বিশ্বাস করিস না? কি যে বলো, কেন বিশ্বাস করব না? তুমি যা বলো তাই হয়। বেশ, তাহলে চোখ বন্ধ কর। করলাম। মনে কর তুই হেঁটে হেঁটে যাচ্ছিস। চৈত্র মাসের কড়া রোদ। হাঁটছিস শহরের রাস্তায়। হ্যাঁ, এখন তুই শহর থেকে বেরিয়ে এসেছিস। গ্রাম, বিকেল হচ্ছে, সূর্য নরম, রোদে কোনো তেজ নেই, ফুরফুরে বাতাস, তো শরীর ঠান্ডা হয়ে এসেছে। হঠাৎ তোর সামনে একটা নদী পড়ল। নদীতে হাঁটু জল, কি ঠান্ডা পানি, কি পরিষ্কার। আজলা ভরে তুই পানি খাচ্ছিস। ঘুমে তোর চোখ জুড়িয়ে আসছে। ইচ্ছা করছে নদীর মধ্যেই শুয়ে পড়তে। নদীর ধারে বিশাল একটা পাকুড় গাছ, তাই সেই পাকুড় গাছের নিচে এসে দাঁড়িয়েছিস। এখন শুয়ে পড়লি। খুব নরম হালকা দুর্বা ঘাসের ওপরে শুয়েছিস। আর জেগে থাকতে পারছিস না। রাজ্যের ঘুম তোর চোখে। বাদল এবার আর বলল না। কিছুক্ষণের মধ্যেই তার ভারী নিঃশ্বাসের শব্দ শোনা গেল। এ ঘুম সহজে ভাঙবে না। কেউ যদি এটাকে কোনো অস্বাভাবিক বা অলৌকিক কিছু ভেবে বসেন তাহলে ভুল করবেন। পুরো ব্যাপারটার পেছনে কাজ করছে আমার প্রতি বাদলের অন্ধভক্তি। সে ভক্তি কোনো নিয়ম মানে না, যার শিকড় অনেক দূর পর্যন্ত ছড়ানো। বাদল না হয়ে অন্য কেউ যদি হতো তাহলে আমার এই পদ্ধতি কাজ করতো না। এই ছেলেটা আমাকে বড়ই পছন্দ করে। সে আমাকে মহাপুরুষের পর্যায়ে ফেলে রেখেছে। আমি মহাপুরুষ না। আমি ক্রমাগত মিথ্যা কথা বলি। অসহায় মানুষদের দুঃখ আমাকে মোটেই অভিভূত করে না। একবার আমি একজন ঠেলাওয়ালার গালে চড়ও দিয়েছিলাম। ঠেলাওয়ালা হঠাৎ ধাক্কা দিয়ে আমাকে রাস্তার ড্রেনে ফেলে দিয়েছিল। নোংরা পানিতে আমার সমস্ত শরীর মাখামাখি। সেই অবস্থাতে উঠে এসে আমি তার গালে চড় বসালাম। বুড়ো ঠেলাওয়ালা বলল, ধাক্কা দিয়ে না ফেললে আপনি গাড়ির তলে পড়তেন। আসলেই তাই। যেখানে আমি দাঁড়িয়েছিলাম ঠিক সেখান দিয়ে একটা পজেরো জিপ টার্ন নিল। শুধু নতুন আসা এই জিপগুলোর আচার আচরণ ট্রাকের মতন। আমি গম্ভীর গলায় বললাম, মরলে মরতাম, তাই বলে তুমি আমায় নর্দমায় ফেলবে? ঠেলাওয়ালা করুণ গলায় বলল, মাফ কইরা দেন, আর ফেলুন না। আমি আগের চেয়ে রাগী গলায় বললাম, মাফের কোনো প্রশ্নই আসে না। তুমি কাপড় ধোয়ার লন্ড্রির পয়সা দেবে। গরিব মানুষ ধনী মানুষ বুঝি না। বের করো কি আছে। অবাক বিস্ময়ে বুড়ো আমার দিকে তাকিয়ে রইল। আমি বললাম, কোনো কথা শুনতে চাই না, বের করো কি আছে। মাঝে মাঝে মানুষকে তীব্র আঘাত করতে ভালো লাগে। কঠিন মানসিক যন্ত্রণায় কাউকে দগ্ধ করার আনন্দের কাছে সব আনন্দই ফিকে। এই লোকটি আমার জীবন রক্ষা করেছে। সে কল্পনাও করেনি কারো জীবন রক্ষা করে সে এমন বিপদে পড়বে। যদি জানতো এই অবস্থা হবে তাহলে কি সে আমার জীবন রক্ষা করার চেষ্টা করত? বুড়ো গামছায় মুখে ঘাম মুছতে মুছতে বলল, বুড়ো মানুষ, মাফ কইরা দেন। টাকা পয়সা কিছু নেই তোমার কাছে? যে না, কাইলো করুন টিরিপ পায় নাই, আজও পায় নাই। যাচ্ছ কোথায়? রায়ের বাজার। ঠিক আছে, আমাকে কিছু দূর তোমার গাড়িতে করে নিয়ে যাও। এতে খানিকটা হলেও উসুল হবে। আমি তার গাড়িতে উঠে বসলাম। বৃদ্ধ আমাকে টেনে নিয়ে চলল।
পেছন থেকে ঠেলছে তার নাতি কিংবা তার ছেলে। এই পৃথিবীর নিষ্ঠুরতায় তারা দুজনেই মর্মাহত। পৃথিবী যে খুবই অকরুণ জায়গা তারা তা জানে। আমি আরও ভালোভাবে তা জানিয়ে দিচ্ছি। রাস্তায় এক জায়গায় ঠেলাগাড়ি থামিয়ে আমি চা আনিয়ে গড়িয়ে বসে বসেই খেলাম। তাকিয়ে দেখি বাচ্চা ছেলেটির চোখ মুখ ক্রোধ ও ঘৃণায় কালো হয়ে গেছে। যে কোনো মুহূর্তে সে ঝাঁপিয়ে পড়বে আমার ওপর। আমি তার ভেতরের এই ক্রোধ এবং ঘৃণা আরও বাড়ুক তাই চাচ্ছি। মানুষকে সহ্যের সীমা পর্যন্ত নিয়ে যাওয়া সহজ কথা নয়, সবাই তা পারে না। যে পারে তার ক্ষমতাও হেলাফেলা করার মতন ক্ষমতা নয়। বুড়ো রাস্তার ওপর বসে গামছায় হাওয়া খাচ্ছে। তার চোখে আগেকার বিষয়ের আর কিছুই নেই। এক ধরনের নির্লিপ্ততা নিয়ে সে তাকিয়ে আছে। আমি চা শেষ করে বললাম, বুড়ো মিয়া চলো যাওয়া যাক। আমরা আবার রওনা হলাম। মোটামুটি নির্জন একটা জায়গায় এসে বললাম, থামাও, গাড়ি থামাও, এখানে নামবো। আমি নামলাম। পকেটে হাত দিয়ে মানিব্যাগ বের করলাম। আমার মানিব্যাগ সবসময়ই খালি থাকে। আজ সেখানে 500 টাকার 2টা চকচকে নোট আছে। মসজিদের টিউশনির টাকা। মসজিদ টাকা হাতে পাওয়া মাত্র খরচ করে ফেলে বলে তার টাকা পয়সা সবটাই থাকে আমার কাছে। বুড়া মিয়া, জি, তুমি আমার জীবন রক্ষা করেছো। কাজটা খুব ভালো করনি। যাই হোক, করে ফেলেছো যখন, তখন তো আর কিছু করার নেই। তোমাকে ধন্যবাদ। দেখি আরও কিছুদিন বেঁচে থাকতে কেমন লাগে। তোমাকে আমি সামান্য কিছু টাকা দিতে চাই। এই টাকাটা আমার জীবন রক্ষা করার জন্যে নয়, তুমি যে কষ্ট করে রোদের মধ্যে আমাকে টেনে টেনে এতদূর আনলে তার জন্যে। 500 তোমার, 500ই ছেলেটার। বুড়ো হতভম্ব হয়ে তাকিয়ে রইল। আমি কোমল গলায় বললাম, এই রোদের মধ্যে আজ গাড়ি নিয়ে আর বের হইও না, বাসায় চলে যাও। বাসায় গিয়ে বিশ্রাম করো। বুড়োর চোখ দিয়ে পানি পড়ছে। ব্যাপারটা এমন ঘটবে আমি তাই আশা করেছিলাম। বাচ্চা ছেলেটির মুখে ক্রোধ ও ঘৃণার চিহ্ন এখন আর নেই। তার চোখ এখন অসম্ভব কোমল। আমি বললাম, এই তোর নাম কি রে? লালটু মিয়া। প্যান্টের বোতাম লাগা ব্যাটা, সব দেখা যাচ্ছে। লালটু মিয়া হাত দিয়ে প্যান্টের ফাঁকা অংশ ঢাকতে ঢাকতে বলল, বোতাম নাই। তাহলে তো সব সমস্যার সমাধান, হাত সরিয়ে ফেল, আলো হাওয়া যাক। লালটু মিয়া হাসছে বুড়ো ঠেলাওয়ালা। তাদের কাছে আমি তাদেরই একজন। বুড়ো বলল, আব্বাজি আসেন, 3 জনে মিল্লা চা খাই, তিয়াস লাগছে। পয়সা কে দেবে? তুমি? আমার হাতে কিন্তু আর একটাও পয়সা নেই। বুড়ো আবার হাসল। আমরা একটা চায়ের দোকানের দিকে রওনা হলাম। নিজেকে সেই সময় মহাপুরুষ বলে মনে হচ্ছিল। আমি মহাপুরুষ নই, কিন্তু এই ভূমিকায় অভিনয় করতে আমার বড় ভালো লাগে। মাঝে মাঝে এই ভূমিকায় আমি অভিনয় করি, মনে হয় ভালোই করি। সত্যিকারের মহাপুরুষরা সম্ভবত এত ভালো করতেন না। আমি অবশ্যই এখনও পর্যন্ত কোনো মহাপুরুষ দেখিনি। তাদের চিন্তা ভাবনা কাজকর্ম কেমন তাও জানি না। মহাপুরুষদের কিছু জীবনী পড়েছি, সেই সব জীবনীও আমাকে আকৃষ্ট করতে পারেনি। টলস্টয় 13 বছরের একজন বালিকাকে ধর্ষণ করেছিলেন। সেই ভয়াবহ ঘটনা তিনি স্বীকার করেছেন। আমরা সবাই তো আমাদের ভয়ঙ্কর পাপের কথা স্বীকার করি। আমার মতে মহাপুরুষ হচ্ছে এমন একজন যাকে পৃথিবীর কোনো মালিন্য স্পর্শ করেনি। এমন কেউ কি সত্যি সত্যি জন্মেছে এই পৃথিবীতে? ঘুমোতে চেষ্টা করছি, ঘুমোতে পারছি না। অসহ্য গরম, ঘুমোতে আমার খুব কষ্ট হয় না, কিন্তু আজকের এই ঠান্ডা ঠান্ডা হাওয়ায় ঘুম আসছে না। শীত শীত লাগছে, খালি গায়ে থাকার জন্যে হয়তো লাগছে। খালি গায়ে থাকার কারণ আমার পাঞ্জাবি এখন বাদলের গায়ে। শুয়ে শুয়ে ছেলেবেলার কথা ভাবতে চেষ্টা করছি। বিশেষ কোনো কারণে নয়, ঘুমোবার আগে কিছু একটা নিয়ে ভাবতে হয় বলেই ভাবা। আমার শৈশব যাদের সঙ্গে কেটেছে তারা কেমন? জন্মের সময় আমার মা মারা যান, কাজেই মার কথা কিছুই জানি না। তিনি দেখতে কেমন তাও জানি না। অবিশ্বাস্য হলেও সত্যি তার কোনো ছবি নেই। বাবা মারা যান আমার 9 বছর বয়সে, তার কথাও তেমন মনে নেই। তার কথা মনে পড়লেই একটা উদ্বিগ্ন মুখ মনে আসে। সেই মুখে বড় বড় 2টি চোখ, ভারী চশমায় ঢাকা বলে সেই চোখের ভাবও ঠিক করে বোঝা যায় না। মনে হয় পানির ভেতর থেকে কেউ আমার দিকে তাকিয়ে আছে। বাবার উদ্বিগ্ন গলা, কী রে তোর ব্যাপারটা কি বলতো? যত্ন হচ্ছে না? আমি তো প্রাণপণ করছি। অবশ্যই ছেলে মানুষ করার কায়দা কানুনও আমি জানি না। কী যে ঝামেলায় পড়লাম। তোর অসুবিধাটা কি বলতো? পেটে ব্যথা করছে?
বাবার বোধহয় ধারণা ছিল শিশুদের একটিমাত্র সমস্যা, পেট ব্যথা। তারা যখন মন খারাপ করে বসে থাকে তখন বুঝতে হবে তার পেট ব্যথা করছে। গভীর রাতে ঘুম ভেঙে শিশু যদি উঠে কাঁদতে থাকে তাহলে বুঝতে হবে তার পেট ব্যথা। বাবার কাছ থেকে কত অসংখ্যবার যে শুনেছি, কিরে হিমু, তোর কি পেটে ব্যথা নাকি? মুখটা এমন কালো কেন? কোন জায়গায় ব্যথা দেখি? বাবা যে একজন পাগল ধরনের মানুষ এটা বুঝতে আমার তেমন দেরি হয়নি। শিশুদের বোধ শক্তি ভালো। পাগল না হলে নিজের ছেলের নাম কেউ হিমালয় রাখে? স্কুলে ভর্তি করাতে নিয়ে গেলেন। হেড স্যার গম্ভীর গলায় বললেন, ছেলের নাম কি বললেন? হিমালয়? জি। আহমদ বা মোহাম্মদ এইসব কিছু আছে? জি না, শুধুই হিমালয়। হেড স্যার অত্যন্ত গম্ভীর গলায় বললেন, ও আচ্ছা। বাবা উৎসাহের সঙ্গে বললেন, নদীর নামে মানুষের নাম হয়, ফুলের নামে হয়, গাছের নামে হয়, হিমালয়ের নামে নাম হতে দোষ কি? হিমালয়ের নাম রাখার কি কোনো বিশেষ তাৎপর্য আছে? অবশ্যই আছে, যাতে এই ছেলের হৃদয় হিমালয়ের মতো বড় হয়, সেই জন্য এই নাম। আসলে আকাশ নাম রাখলেন না কেন? আকাশ তো আরও বড়। বড় হলেও তা ধরা ছোঁয়ার বাইরে, হিমালয়কে স্পর্শ করা যায়। কিছু মনে করবেন না, এই নামে স্কুলে ছেলে ভর্তি হবে না। এমন কোনো আইন আছে যে হিমালয়ের নাম রাখলে সেই ছেলে স্কুলে ভর্তি হতে পারবে না? আইন টাইন আমি জানি না, এই ছেলেকে আমি স্কুলে নেব না। কেন? সিট নেই। আগে তো বললেন সিট আছে, এখন নেই। শিক্ষক হয়ে মিথ্যা কথা বলছেন? তাহলে তো এখানে কোনো কিছুতেই ছাত্র ভর্তি করা উচিত নয়, মিথ্যা কথা বলা শিখবে। খুব ভালো কথা, তাহলে এখন এখান থেকে যান। এই দীর্ঘ কথোপকথনের কিছুই আমার মনে নেই, মনে থাকার কথাও নয়। বাবা প্রতিটি ঘটনা লিখে রেখে গেছেন বলে বলতে পারলাম। বাবার মধ্যে গবেষণাধর্মী একটা স্বভাব ছিল। অতি তুচ্ছ বিষয় নিয়ে পাতার পর পাতা পরিষ্কার অক্ষরে লিখে গেছেন। তার বিদ্যা ছিল ইন্টারমিডিয়েট পর্যন্ত। ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পর রাগ করে বাড়ি থেকে বের হয়ে আসেন, আর তিনি ফিরে যাননি। জীবিকার জন্য ঠিক কী কী করতেন তা পরিষ্কার নয়। জ্যোতিষবিদ্যা, সমুদ্র জ্ঞান, লক্ষণ বিচার এই জাতীয় বইয়ের স্তূপ দেখে মনে হয় মানুষের হাতটা দেখতেন। একটা প্রেসের সঙ্গেও সম্ভবত যুক্ত ছিলেন। কয়েকটা নোট বইও লিখেছিলেন, নোটস অন প্রবেশিকা সমাজবিদ্যা, এরকম একটা বই। তার পরিবারের কারো সঙ্গেই তার কোনো যোগাযোগ ছিল না। তাদের সম্পর্কে আমি জানতে পারি বাবার মৃত্যুর পর। গুরুতর অসুস্থ অবস্থায় বাবা তার বড় বোনকে একটি চিঠি লিখে জানান যে তার মৃত্যু হলে আমাকে যেন আমার মার বাড়ি পাঠানো হয়, এটাই তার নির্দেশ, এর অন্যথা যেন না হয়। চিঠি পাওয়ার পরপরই বাবার দিকের আত্মীয় স্বজনে আমাদের ছোট বাসাটা ভর্তি হয়ে যায়। আমার দাদাজানকে তখনই প্রথম দেখি। সুঠাম স্বাস্থ্যের, টকটকে গৌরবর্ণের একজন মানুষ। চেহারার কোথায় যেন জমিদার জমিদার একটা ভাব আছে। তিনি আমার মরণাপন্ন বাবার হাত ধরে কাঁদো কাঁদো গলায় বললেন, আমার ভুল হয়েছে, আমি বাবা তোর কাছে ক্ষমা চাইছি, যথেষ্ট পাগলামি হয়েছে, আর না। আমার বাবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আচ্ছা যাক, ক্ষমা করলাম, কিন্তু আমি চাই না আমার ছেলে আপনাদের সঙ্গে মানুষ হোক, ও যাবে তার মামাদের কাছে। তার মামারা কি আমাদের চেয়ে ভালো? না, ওরা পিশাচ শ্রেণীর, ওদের সঙ্গে থাকলে অনেক কিছু শিখবে। আমার দাদাজান এবার সত্যি সত্যি কেঁদে ফেললেন। বৃদ্ধ একজন জমিদার ধরনের মানুষ কাঁদছে, এই দৃশ্যটি সত্যিই অদ্ভুত। তিনি কাঁদতে কাঁদতে বললেন, তুই এক পাগল, তোর ছেলেটাকেও তুই পাগল বানাতে চাস। এই নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই না। আমাদের বড়লোক আত্মীয় স্বজনরা অত্যন্ত বিস্ময়ের সঙ্গে আমাদের বাসার সাজসজ্জা দেখতে থাকেন। এর ফাঁকে ফাঁকে বাবার সঙ্গে আমার দাদাজানের কিছু কথাবার্তা হলো। যেমন, ঢাকায় কতদিন ধরে আছিস? প্রায় 3 বছর। এর আগে কোথায় ছিলি? তা দিয়ে আপনার দরকার কি? তোর মা যখন অসুস্থ তখন সব খবরের কাগজে তোর ছবি ছাপিয়ে বিজ্ঞাপন দিয়েছিলাম। খবরের কাগজ আমি পড়ি না। আমার বড় ফুফু এই পর্যায়ে হাত ইশারা করে আমায় ডাকলেন। আদুরে গলায় বললেন, খোকা, তোমার নাম কি? আমি বললাম, হিমালয়। সবাই মুখ চাওয়াচাওয়ি করতে লাগলেন। দাদা দুঃখিত গলায় বললেন, ছেলের নাম কি সত্যি সত্যি হিমালয় রেখেছিস? বাবার সমস্ত আপত্তি অগ্রাহ্য করে তাকে বড় একটা ক্লিনিকে ভর্তি করা হলো। আপত্তি করার মতো অবস্থাও তার ছিল না। প্রায় কথা বন্ধ হয়ে গিয়েছিল।
দুই একটা ছোটোখাটো বাক্য বলতে তার অসম্ভব কষ্ট হতো। তাকে বাইরে চিকিৎসার জন্য পাঠানো হবে এমন কথা শোনা যেতে লাগলো। বাবা তাদের সেই সুযোগ দিলেন না। ক্লিনিকে ভর্তি হবার 9 দিন পরেই মারা গেলেন। সজ্ঞানের মৃত্যু যাকে বলে। মৃত্যুর আগ মুহূর্ত টনটনে জ্ঞান ছিল। আমাকে বললেন, তোমার জন্য কিছু উপদেশ লিখে রেখে গেছি, সেগুলো মন দিয়ে পড়বে। তবে লেখাটা অসম্পূর্ণ, সম্পূর্ণ করার সময় হলো না। আমার দিকের কোনো আত্মীয় স্বজনের সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না এবং তাদের সাহায্য নেবে না। তবে 16 বছর পরে তুমি যদি মনে করো আমার সিদ্ধান্ত ভুল, তখন তুমি নতুন করে সিদ্ধান্ত নিতে পারবে। এর আগ পর্যন্ত মামাদের সঙ্গে থাকবে। মনে রাখবে, তোমার মামারা পিশাচ শ্রেণীর মানুষদের সংস্পর্শে না এলে মানুষের সদ্গুণ সম্পর্কে ধারণা হবে না। ডাক্তার সাহেব এই পর্যায়ে বললেন, আপনি দয়া করে চুপ করুন, ঘুমোবার চেষ্টা করুন। বাবা শীতল গলায় বললেন, প্রতিপদ শুরু হয়ে গেছে, দ্বিতীয়ায় আমার মৃত্যু হওয়ার কথা, কাজেই আমাকে বিরক্ত করবেন না। সবচেয়ে জরুরি কথাটাই আমার ছেলেকে বলা হয়নি। শোনো হিমু, কোনো রকম উচ্চাশা রাখবি না। টাকা পয়সা করতে হবে, বড় হতে হবে, এইসব নিয়ে মোটেও ভাববি না। সমস্ত কষ্টের মূলে আছে আমাদের উচ্চাশা। আমার উচ্চাশা ছিল বলে প্রথম দিকে খুব কষ্ট পেয়েছি। শেষের দিকে উচ্চাশা ত্যাগ করতে পেরেছিলাম, তাই খানিকটা আনন্দে ছিলাম। আনন্দে থাকাটাই বড় কথা। সবসময় আনন্দে থাকার চেষ্টা করবি। বাবা কথা বলতে বলতেই একটু থামলেন। হঠাৎ গভীর আগ্রহ এবং বিস্ময়ের সঙ্গে চারিদিকে তাকালেন। তারপর মৃদু স্বরে বললেন, ও আচ্ছা, তাহলে এর নামই মৃত্যু। এটা মন্দ কি? মৃত্যু তাহলে খুব ভয়াবহ নয়? তার কিছুক্ষণের মধ্যেই বাবার মৃত্যু হলো। আমি কিছুদিন আমার দাদাজানের সঙ্গে থাকলাম। তিনি আমার প্রসঙ্গে বারবার বিস্ময় প্রকাশ করতে লাগলেন। আরে এটা কেমন ছেলে? বাবা মরে গেল, এক ফোঁটা চোখের পানি নেই। এ তো দেখি তার বাপের চেয়েও বেশি পাগল হয়েছে। আয় এদিকে আয়, বাপ মা মারা গেলে চোখের পানি ফেলতে হয়। আমি শীতল গলায় বললাম, আমাকে তুই তুই করে বলবেন না। তিনি চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে রইলেন। দাদাজানের বাড়িটা বিশাল। সেই বিশাল বাড়ির দোতলায় একটা ঘর আমাকে দেওয়া হলো। সেই ঘরে বাড়ির ছেলে মেয়েদের জন্য সার্বক্ষণিক প্রাইভেট টিউটর থাকে। তার নাম কিসমত মোল্লা। তিনি যখন শুনলেন আমি কোনো স্কুলে পড়ি না, এতদিন বাবার কাছে পড়েছি, তখন একেবারে আকাশ থেকে পড়লেন। কি পড়েছো বাবার কাছে? ইংরেজি, বাংলা, অঙ্ক, ভূগোল আর নীতিশাস্ত্র। নীতিশাস্ত্রটা কি? কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এইসব। কি বলছো? কিছুই তো বুঝলাম না। যেমন ধরুন মিথ্যা বলা মন্দ, তবে আনন্দের জন্যে মিথ্যা বলায় কোনো অন্যায় নেই। মিথ্যা দিয়ে আমরা সত্যকে চিনতে পারি। বলছো কি এসব? বুঝিয়ে বলো। যেমন ধরুন গল্প, উপন্যাস, এসব মিথ্যা, কিন্তু এসব মিথ্যা দিয়ে আমরা সত্যকে চিনতে পারি। মাস্টার সাহেব চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন। নিজেকে অতি দ্রুত সামলে নিয়ে বললেন, অমাবস্যা ইংরেজি কি জানো? জানি। অমাবস্যা হলো নিউ মুন। বলি নিউ মুন, কিন্তু আকাশে তখন চাঁদ থাকে না। মৃন্ময় শব্দের মানে কি? মৃন্ময় হলো মাটির তৈরি। মাস্টার সাহেব আমার কথাবার্তায় অত্যন্ত চমৎকৃত হলেন, কিন্তু বাড়ির অন্য কেউ হলো না। আমার দাদাজান ক্রমাগত বলতে লাগলেন, তোর বাবা ছিল পাগল, উন্মাদ, ও এসব শিখিয়ে গেছে, যা সব ভুলে যা, নতুন করে সব শিখবি। তোকে ভালো ইংরেজি স্কুলে ভর্তি করে দেব। আর শোন, তোর নাম দিলাম চৌধুরী ইমতিয়াজ, মনে থাকবে? দাদাজান বাড়িতে ঘোষণা করে দিলেন, একে কেউ হিমালয় বা হিমু কিছু ডাকতে পারবে না। এর নাম ইমতিয়াজ চৌধুরী, ডাকনাম টুটুল, মনে থাকবে? এই ছেলের মাথার ভেতর এই দুটো নাম ঢুকিয়ে দিতে হবে। সারাদিনে খুব কম করে হলেও একে 25 বার চৌধুরী ইমতিয়াজ এবং 25 বার টুটুল ডাকতে হবে। ইটস অ্যান অর্ডার। আমাকে সত্যি সত্যি একটা ইংরেজি স্কুলে ভর্তি করে দেওয়া হলো। স্কুলের পোশাক বানানো হলো। প্রথম দিন স্কুল থেকে ফিরে এসে দেখি ময়লা পায়জামা পাঞ্জাবির ওপরে কোট জড়িয়ে অত্যন্ত রুগ্ন একটা লোক বসার ঘরে বসে আছে। তার হাতে চকচকে একটা নতুন ছাতা, মনে হচ্ছে আজই কেনা হয়েছে। ভদ্রলোকের মুখ ভর্তি পান। এই অ্যাস্ট্রেতে সে পানের পিক ফেলছেন। তার বসে থাকার ভঙ্গি, পান খাওয়ার ভঙ্গি এবং পানের পিক ফেলার ভঙ্গিতে কোনো সংকোচ নেই। যেন এই বাড়ির সঙ্গে তার খুব ভালো পরিচয়, যেন এটা তার নিজেরই ঘর বাড়ি। আমি ঘরে ঢোকা মাত্র বললেন, বাবা হিমালয়, আমি তোমাকে নিতে এসেছি। আমি তোমার বড় মামা, আমাকে সালাম করো। দাদাজান গম্ভীর গলায় বললেন, আমি তো আপনাকে বলেছি তাকে নিতে পারবেন না। সে গ্রামে গিয়ে কী করবে? সে এখানেই থাকবে।
পড়াশোনা করবে, তাকে স্কুলে ভর্তি করা হয়েছে। আমার বড় মামা বিচিত্র ভঙ্গিতে হাসলেন, যেন এই রকম হাস্যকর কথা তিনি আগে কখনো শুনেননি। দেখেন তালুই সাহেব, ছেলের বাবা পত্র মারফত এই অধিকার দিয়ে গেছে। এখন যদি আপনারা দিতে না চান, বাধ্য হয়ে আইনের আশ্রয় নিতে হবে, কোর্টে ফায়সালা হবে। উপায় কি? যদিও আত্মীয় স্বজনের সঙ্গে মামলা মোকদ্দমা কোনো কাজের কথা নয়। দাদাজানের মুখে কোনো কথা এলো না। বড় মামা অ্যাস্ট্রেতে আরেকবার পানির পিক ফেলে বললেন, বাবার ইচ্ছা মতোই কাজ হোক, খামাখা আপত্তি করছেন কেন? ছেলের খরচাপাতির জন্য মাসে মাসে টাকা দিবেন, তাহলেই তো হয়। আপনি কি করেন? তেমন কিছু না, সামান্য বিষয় সম্পত্তি আছে, টুকটাক ব্যবসা আছে। ইউনিয়ন কাউন্সিলের মেম্বার ছিলাম, এইবার জিততে পারি নাই। সতের ভোটে ছক খেয়েছি। যদি অনুমতি দেন একটু বেয়াদপি করি। কি বেয়াদপি? একটা সিগারেট ধরাই। এমন নেশা হয়েছে যে না খেলে দমটা বন্ধ হয়ে আসে। বড় মামা অনুমতির অপেক্ষা না করেই সিগারেট ধরালেন। দাদাজান বললেন, আপনি একে নিতে চাচ্ছেন কারণ আপনার ধারণা একে নিলে মাসে মাসে মোটা টাকা পাবেন, তাই না? বড় মামা অত্যন্ত বিস্মিত হওয়ার ভঙ্গি করে বললেন, এই হাতের 5 আঙ্গুলের ভিতর দিয়া অনেক টাকা গেছে, অনেক টাকা আসছে। টাকা আমার কাছে কিছুই না, আসছি রক্তের টানে। রক্তের টান কঠিন জিনিস তালুই সাহেব। এই যে বোন বিয়ে দিলাম, তারপরে তার কোনো খোঁজ নাই। কী যে যন্ত্রণা, কোনো চিঠিপত্র নাই। শুনি আজ এই জায়গায়, কাল শুনি ভিন্ন জায়গায়। কী যে যন্ত্রণা। যাক, হিমালয় বাবাকে দেখে মনটা শান্ত হয়েছে। তা বাবা, তোমার নাম কি সত্যি হিমালয়? আমি কিছু বলার আগেই দাদাজান বললেন, না, ওর নাম চৌধুরী ইমতিয়াজ। চৌধুরী আগে কী জন্যে? চৌধুরীতে পিছে থাকবে, আগে ঘোড়া তারপর গাড়ি। কি বলেন তালুই সাব? দাদাজান কোনো উত্তর দিলেন না। তার চোখে মুখে ক্রোধ ও ঘৃণা। চা এবং কেক এনে কাজের ছেলে সামনে রাখল। বড় মামার মুখে পান, সেই অবস্থাতেই চায়ে চুমুক দিলেন, কেক হাতে নিলেন। দাদাজান বললেন, আমার ছেলে আপনার বোনের খোঁজ পেল কি করে? সেটা তালুই সাহেব আপনার ছেলেকে জিজ্ঞেস করলেই ভালো হতো। আফসোস সে জীবিত নাই। আমরা আপনার ছেলেকে খুঁজে বার করি নাই। সে বন্ধুর সাথে আমাদের অঞ্চলে এসেছিল, তারপর কেমনে কেমনে হয়ে গেল। সত্যি কথা বলতে কি তালুই সাহেব, বিয়ের পর মাথায় হাত দিয়ে বসে পড়লাম। বোনের খোঁজ নাই, বোন জামাইয়েরও খোঁজ নাই। নানা লোকে নানা কথা বলে। কেউ বলে নামকা বাস্তে বিয়ে করে নিয়ে গেছে, পাচার করে দেবে। ইন্ডিয়া পাকিস্তান, তারপর ধরেন মিডল ইস্ট, এইসব জায়গায় মেয়েকে ভাড়া খাটাবে। বাচ্চা ছেলের সামনে এরকম কুৎসিত কথা বলবেন না। কুৎসিত কথা নয়, এগুলো সত্যি কথা। এরকম পার্টি আছে। সত্যি কথা সবসময় বলা যায় না। আমার কাছে এটা পাবেন না তালুই সাহেব। সত্য কথা আমি বলবই, ভালো লাগুক আর না লাগুক। তাই নাকি? জি। আর হিমালয় বাবাকে নিয়ে যাব, পরশু সকালে এসে নিয়ে যাব। তৈরি থাকতে বলেন। মামলায় তদবিরে এসেছি, 2টা দিন লাগবে। এই ছেলেকে আমি আপনার সঙ্গে দেব না। এসব বলবেন না তালুই সাহেব। আত্মীয়ের মধ্যে গণ্ডগোল আমি পছন্দ করি না। আইনের আশ্রয় নিলে আপনারও ক্ষতি, আমারও ক্ষতি। আর্থিক ক্ষতি, মানসিক ক্ষতি। কোর্ট ফি এখন বাড়াই করেছে 3 গুণ। গরিব মানুষ যে একটু মামলা মোকদ্দমা করবে সেই উপায় রাখে নাই। বাবা হিমালয়, তুমি কি আমার সঙ্গে যেতে চাও না? চাই। এটা তো বাপের ব্যাটা। তাহলে উঠি তালুই সাহেব। বেয়াদপি যদি কিছু করে থাকি মাফ করে দেবেন। আপনার পায়ে ধরি। বড় মামা সত্যি সত্যি পা ধরতে এগিয়ে এলেন। দাদাজান চমকে সরে গেলেন। 2 দিন পর আমি মামার সঙ্গে রওনা হলাম। গন্তব্য ময়মনসিংহের হিরণপুর। আমার বাবা অনেকবারই বলেছেন আমার মামারা পিশাচ শ্রেণীর, কাজেই তাদের সম্পর্কে আগে থেকেই একটা ধারণা মনের মধ্যে ছিল। আমি বড় মামা এবং অন্য 2 মামার আচার আচরণে মোটেই অবাক হলাম না। মামার বাড়ি উপস্থিত হওয়া 3য় দিনের একটা ঘটনার কথা বলি। এই ঘটনা থেকে মামাদের মানসিকতার একটা আঁচ পাওয়া যাবে। বড় মামার বাড়িতে 3টা বিড়াল ছিল। এরা খুবই উপদ্রব করত। বড় মামার নির্দেশে বিড়াল 3টিকে ধরা হলো। তিনি বললেন, হাদিসে আছে বিড়াল উপদ্রব করলে আল্লাহর নামে এদের জবে করা যায়, তাতে দোষ হয় না। দেখি বড় ছুরিটা বার কর। এই কাজ তো আর কেউ করবে না, আমাকেই করতে হবে। উপায় কি? মামা নিজেই উঠানে 3টা বিড়ালকে জবাই করলেন। এর মধ্যে একটা ছিল গর্ভবতী। ওই বাড়িতে আমার তেমন কোনো অসুবিধা হয়নি। 3 মামা একসঙ্গে স্কুল ঘরের মতো একটা লম্বা টিনের ঘরে থাকতেন। পুরো বাড়িতে ছেলেপুলের বিশাল দল। তাদের জগৎ ছিল ভিন্ন।
একসঙ্গে পুকুরে ঝাঁপ দেওয়া, একসঙ্গে সন্ধেবেলা পড়তে বসা, একসঙ্গে স্কুলে যাওয়া, জাম্বুরা দিয়ে ফুটবল খেলা, গোল্লাছুট খেলা, খাওয়াও হতো একসঙ্গে। এক মামি ভাত দিয়ে যাচ্ছেন, আরেক মামি দিচ্ছেন 1 হাতা করে তরকারি, 2 হাতা করে ডাল। চামচে যা উঠে আসে তাই। কেউ বলতে পারবে না আমাকে এটা দাও ওটা দাও, বললেই চামচের বাড়ি। আমাদের মধ্যে মারামারি লেগেই ছিল, এ ওকে মারছে সে তাকে মারছে, সেসব নিয়ে কোনো নালিশও হচ্ছে না। নালিশ দেওয়ায় বিপদ আছে। একজন নালিশ দিল, কার বিরুদ্ধে নালিশ কী সমাচার ভালো মতো শোনাই হলো না। হাতের কাছে যে কজনকে পাওয়া গেল পিটিয়ে লাশ বানিয়ে ফেলা হলো। সত্যিকারের অপরাধী হয়তো শাস্তিই পেল না। আমি এই বিশাল দলের সঙ্গে অবলীলায় মিশে গেলাম। সীমাহীন স্বাধীনতা, যে স্বাধীনতা সচরাচর শিশুরা পায় না। আমরা কি করছি না করছি বড়রা তা নিয়ে মোটেও মাথা ঘামাতো না। একজনের হয়তো জ্বর হয়েছে, সে বিছানায় শুয়ে কুঁকু করছে, কেউ ফিরে তাকাচ্ছে না। নিতান্ত বাড়াবাড়ি না হলে ডাক্তারও নেই। মাসে একবার নাপিত এসে সবকটা ছেলের মাথা প্রায় মুড়িয়ে দিয়ে ধান নিয়ে চলে যাচ্ছে। কাপড় জামারও কোনো ঠিক ঠিকানা নেই, এ ওরটা পড়ছে সে তারটা পড়ছে। মামাদের বাড়ি থেকেই আমি ম্যাট্রিক পাশ করি। যে বছর ম্যাট্রিক পাশ করি বড় মামা সেই বছরই মারা যান। তার শত্রুর অভাব ছিল না, বলতে গেলে গ্রামের সবাই ছিল তার শত্রু। এক অন্ধকার বৃষ্টির রাতে একজনকেও মাছ মারবার কোঁচ দিয়ে বড় মামাকে গেঁথে ফেললেন। বিশাল কোঁচ, মামার পেট এফোড় ওফোড় হয়ে যায়। কোঁচের খানিকটা পিঠ ছ্যাদা হয়ে বের হয়ে থাকে। উঠোনে চাটাই পেতে মামাকে শুইয়ে রাখা হয়। দৃশ্য দেখার জন্য সারা গ্রামের লোক ভেঙে পড়ে। তাকে সদরে নিয়ে যাওয়ার জন্য মহিষের গাড়ির ব্যবস্থা করা হলো। মামা ঠান্ডা গলায় বললেন, এতক্ষণ বাঁচব না, তোমরা আমাকে থানায় নিয়ে যাও। মরার আগে আমি কারা এই কাজটা করেছে সেটা বলে যেতে চাই। মামা কাউকেই দেখেননি, তবু তিনি মৃত্যুর আগে থানায় ওসির কাছে 4 জনের নাম বললেন। তিনি বললেন তার হাতে টর্চ ছিল, তিনি টর্চ ফেলে এদের সবাইকে দেখেছেন। ওসি সাহেব মামার দেওয়া জবানবন্দি লিখতে লিখতে বললেন, ভাই সাহেব এই কাজটা করবেন না। ডেথ বেড কনফেশন খুব শক্ত জিনিস, শুধুমাত্র এর ওপরই কোর্ট রায় দিয়ে দেবে। নির্দোষ কিছু মানুষকে আপনি জড়াচ্ছেন, এদের ফাঁসি না হলেও যাবজ্জীবন হয়ে যাবে। মামা বললেন, যা বলছি সবই সত্যি, কোরআন মজিদ আনেন, আমি মসজিদে হাত দিয়া বলি। ওসি সাহেব বললেন, তার দরকার পড়বে না, নিন এখানে সই করুন, এটা আপনার জবানবন্দি। মামা সই করলেন, মারা গেলেন থানাতেই। মরবার আগে মেজো মামাকে কানে কানে বললেন, এক ধাক্কায় 4 শত্রু শেষ, কাজটা মন্দ হয় না। 4 শত্রু শেষ করার গাঢ় আনন্দ নিয়ে মামা মারা গেলেন। তবে মৃত্যুর আগে মৌলানা ডাকিয়ে তবা করালেন। তাকে খুবই আনন্দিত মনে হলো। বড় মামি ব্যাকুল হয়ে কাঁদছিলেন। তাকে ডেকে বললেন, তবা করে ফেলেছি, এখন আর চিন্তা নাই, সব পাপ মাফ হয়ে গেল, সরাসরি বেহেশতে দাখিল হব। খামাখা কান্দ কেন? তবা সময় মতো করতে না পারলে অসুবিধা ছিল, আল্লাহ পাকের অসীম দয়া, সময় পাওয়া গেছে, কান্দাকাটি না করে আমার কানের কাছে দরুদ পড়ো, কোরআন মজিদ পাঠ করো। মামার মৃত্যুর পর আমি ঢাকায় চলে এলাম। নতুন জীবন শুরু হলো বড় ফুফুর সঙ্গে। প্রবল ঝাঁকুনিতে ঘুম ভাঙল। চোখ মেলে দেখি বড় ফুফু। পাশের বিছানা খালি, বাদল নেই। সকালে ঘুম ভাঙতে প্রথম যে জিনিসটা জানতে ইচ্ছা করে তা হচ্ছে কটা বাজে। বড় ফুফুকেই প্রশ্ন করব কি না ভাবছি, তখন তিনি কাঁদো কাঁদো গলায় বললেন, কেলেঙ্কারি হয়েছে। কি কেলেঙ্কারি? মানুষকে মুখ দেখাতে পারবো না রে। আমি বিছানায় বসতে বসতে বললাম, মেরিন ইঞ্জিনিয়ার রাতে এসেছিল, তারপরে রাতে ফিরে যায়নি, তাই তো? তুই জানলি কি করে? অনুমান করছি। আমি সকালে একতলায় নেমে দেখি ওই ছেলে আর রিঙ্কি। ছেলে নাকি রাতে তোর ফুফার অসুখের খবর পেয়ে এসেছিল, ঝড় বৃষ্টি দেখে আর ফিরে যায়নি। আর ওই বদ মেয়ে সারা রাত ওই ছেলের সঙ্গে গল্প করেছে। বলো কি? আমার তো হাত ঘামছে। কীরকম বদ মেয়ে চিন্তা করে দেখ, মেয়ের কত বড় সাহস। ওই ছেলে এসেছে ভালো কথা, আমাকে তো খবরটা দিবি। আমি গম্ভীর গলায় বললাম, ওই ছেলেরই বা কেমন আক্কেল, রাত দুপুরে এলো কী জন্যে? হ্যাঁ দেখ না কাণ্ড, বিয়ে হয়নি কিছু না, শুধু বিয়ের কথা হয়েছে, এর মধ্যে নাকি সারা রাত জেগে গল্প করতে হবে। রাত কি চলে গেছে নাকি? খুব সত্য কথা। এখন ধর কোনো কারণে যদি বিয়ে ভেঙে যায়, তারপর আমি মুখ দেখাবো কিভাবে? আমি এক্ষুনি যাচ্ছি ফুপু। ওই ফাজিল ছেলের গায়ে ঠাস করে একটা চড় মারব, তারপর দ্বিতীয় চড় রিঙ্কির গালে। মেয়ে বলে তাকে ক্ষমা করার কোনো অর্থ হয় না। তুই সবসময় অদ্ভুত কথাবার্তা বলিস কেন?
ওই ছেলের গালে তুই চড় মারতে পারবি? কেন পারবো না? যে ছেলে দুদিন পরই বাড়ি জামাই হচ্ছে তার গালে তুই চড় মারতে চাস? তোর কাছে এলাম একটা পরামর্শের জন্যে। আজই ওদের বিয়ে লাগিয়ে দাও। আজই বিয়ে লাগিয়ে দেবো? কাজী ডেকে এনে বিয়ে পড়িয়ে দাও, ঝামেলা চুকে যাক। তারপর ওরা যত ইচ্ছা রাত জেগে গল্প করুক, আসল অনুষ্ঠান পরে হবে, বিয়েটা হয়ে যাক। ফুফু নিঃশ্বাস ফেললেন। মনে হচ্ছে আমার কথা তার মনে ধরেছে। আমি বললাম, তুমি চাইলে আমি ছেলেকে বলতে পারি। ওরা ভাববে না তো আমরা চাপ দিচ্ছি? চাপাচাপির কী আছে? ছেলে এমন কি রসগোল্লা, মার্বেলের মতন সাইজ। বিয়ে যে দিচ্ছি এদের তো তা ধন্য হওয়া উচিত। তা 3 পুরুষের ভাগ্য যে আমরা। ফুফু বিরক্ত স্বরে বললে, ছেলে এমন কি খারাপ? খারাপ তা তো বলছি না, একটু শর্ট। তা পুরুষ মানুষদের শর্টে কিছু যায় আসে না। পুরুষ হচ্ছে সোনার চামচ, সোনার চামচ বাঁকাও ভালো। আজ এই বিয়ের ব্যাপারে ছেলে কি রাজি হবে? দেখি কথা বলে। আমার ধারণা হবে। তোর কথা তো সবসময় আবার মিলে যায়, একটু দেখ কথা বলে। আমি আমার পাঞ্জাবি খুঁজে পেলাম না। ফুফু বললেন, বাদল ভোরবেলায় পাঞ্জাবি গায়ে দিয়ে বের হয়েছে। আমি বাদলের একটা শার্ট গায়ে দিয়ে নিচে নামতেই মেরিন ইঞ্জিনিয়ার সাহেব লাজুক গলায় বললেন, হিমু ভাই, আপনাকে একটা কথা বলতে চাই। খুব লজ্জা লাগছে অবশ্যই। বলে ফেলো। রিঙ্কির খুব শখ পূর্ণিমা রাতে সমুদ্র কেমন দেখায় সেটা দেখবে। 2 দিন পরেই পূর্ণিমা। ও আচ্ছা, 2 দিন পরেই পূর্ণিমা, তা তো জানতাম না। মানে কথার কথা বলছি, ধরুন আজ যদি বিয়েটা হয়ে যায়, তাহলে আজ রাতে ট্রেনে রিঙ্কিকে নিয়ে কক্সবাজারের দিকে রওনা হতে পারি। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে রাখা আর কি, পরে একটা রিসেপশনের ব্যবস্থা না হয় হবে। তোমার দিকের আত্মীয় স্বজনেরা? ওদের আমি ম্যানেজ করব। আপনি যদি শুধু ওদের বুঝিয়ে সুঝিয়ে একটু রাজি করান। মানে রিঙ্কি বেচারি দীর্ঘদিনের শখ, ওর জন্যই খারাপ লাগছে। না না, তা তো বটেই। দীর্ঘদিনের শখ থাকলে তা তো মেটানোই উচিত। রাতের টিকিট পাওয়া যাবে তো? পুরো ফার্স্ট ক্লাস বার্থ রিজার্ভ করতে হবে। রেলওয়েতে আমার লোক আছে হিমু ভাই। তাহলে তুমি বরং ওইটাই আগে দেখো, আমি এই দিকটা ম্যানেজ করছি। আনন্দী ইঞ্জিনিয়ার সাহেবের চোখ চকচক করছে। সে গাঢ় গলায় বলল, রিঙ্কি আমাকে বলেছিল হিমু ভাইকে বললে উনি ম্যানেজ করে দেবেন। আপনি যে সত্যি সত্যি করবেন বুঝিনি। আমি হাসতে হাসতে বললাম, কী নিয়ে গল্প করলে সারা রাত? গল্প আর কি করব বলুন। রিঙ্কি এমন অভিমানী, কিছু বললেই তার চোখে পানি এসে যায়। সুপার সেন্সিটিভ মেয়ে। কথায় কথায় একসময় বলেছিলাম যে ইউনিভার্সিটিতে পড়ার সময় হেনা নামের একটা মেয়ের সঙ্গে আমার সামান্য পরিচয় হয়েছিল। এতেই রিঙ্কি কেঁদে অস্থির। আমাকে বলেছে কোনো দিন যদি আমি ওই মেয়ের নাম মুখে আনি, সে নাকি সুইসাইড করবে। এরকম মেয়ে নিয়ে বাস করা কঠিন হবে। খুবই দুশ্চিন্তা লাগছে হিমু ভাই। ইঞ্জিনিয়ার সাহেবকে কিন্তু মোটেই চিন্তিত মনে হলো না, বরং খুবই আনন্দিত মনে হলো। আমার ধারণা প্রায় সে হেনার কথা বলে রিঙ্কিকে কাঁদাবে, কাঁদিয়ে আনন্দ পাবে। রিঙ্কিও কেঁদে আনন্দ পাবে। ওদের এখন আনন্দেরই সময়। আমি বললাম, কথা বলে সময় নষ্ট করার কোনো মানে নেই। তুমি তোমার আত্মীয় স্বজনকে বলো। তার চেয়ে যা জরুরি হচ্ছে টিকিটের ব্যবস্থা। আমি ফুফুকে রাজি করাচ্ছি। রাজি হয়েছে কিনা জেনে গেলে ভালো হতো না হিমু ভাই? আমি ভবিষ্যৎ বলতে পারি, তুমি কি এটা জানো না? জানি। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি তোমরা 2 জন হাত ধরাধরি করে সমুদ্রের পাড়ে হাঁটছ। অসম্ভব সুন্দর জ্যোৎস্না হয়েছে, সমুদ্রের পানি রূপার মতো চকচক করছে। আর তোমরা? আমরা কি? থাক, সবটা বললে রহস্য শেষ হয়ে যাবে। আপনি একজন অসাধারণ মানুষ হিমু ভাই, অসাধারণ। আপনারা আজকে শুনছিলেন ময়ূরাক্ষী গল্পের 3য় পর্ব। আমার গল্প কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমি পরবর্তী পর্ব এবং শেষ পর্বটি খুব শিগগিরই আমার চ্যানেলে আপলোড করে দেব। ধন্যবাদ।